স্বাগত জানিয়ে শুরু করছি আজকে প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি পূজা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। দারিদ্রতাকে পেছনে ফেলে সারা বিশ্ব তথা ভারতবর্ষের মধ্যে ইতিহাস তৈরি করল ধর্মনগরের দশম শ্রেণীর ছাত্র দীপাঞ্জন নাগ। ওয়ার্ল্ড সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যাথামেটিক্যাল সোসাইটির অনলাইন পরীক্ষায় জাতীয় স্তরে প্রথম এবং আন্তর্জাতিক স্তরে দ্বিতীয় স্থান দখল করেছে সে। দীপাঞ্জনের এই সাফল্যে খুশি তার পরিবার সহ ধর্মনগর এবং ত্রিপুরাবাসী। ধর্মনগরের বিবিআই স্কুলের দশম শ্রেণীর ছাত্র দীপাঞ্জন নাগের ফলাফলে ধর্মনগর তথা ত্রিপুরাবাসী গর্ব। ওয়ার্ল্ড সায়েন্স টেকনোলজি ম্যাথমেটিক্যাল সোসাইটির পরীক্ষায় দীপাঞ্জন নাগ দেশের মধ্যে প্রথম এবং আন্তর্জাতিক স্তরে দ্বিতীয় স্থান লাভ করেছে। এতে নাসা বা ইসরোর মতো সংস্থায় তার পড়াশোনার সুযোগ রয়েছে। গত 8ই আগস্ট অনলাইনে বিশ্বব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 14ই আগস্ট তার ফলাফল প্রকাশ হয় বলে জানা গেছে। দীপাঞ্জন নাগের বাবা দীপক কুমার নাগ প্রাইভেট টিউশনি করেন, মা গৃহিণী। ছোটবেলা থেকেই এক অদম্য মনোভাব নিয়ে বিজ্ঞান ও অঙ্কের প্রতি অতিরিক্ত আস্থা রেখেই বেড়ে উঠেছে দীপাঞ্জন। সে জানায় এবার এই পরীক্ষায় পুরো বিশ্ব থেকে 92 জন বাছা হয়েছে। ডিসেম্বরে এই 92 জন থেকে 53 জনকে বাছা হবে। তারপর তাদের থেকে ইন্টারভিউর মাধ্যমে 25 জনকে বেছে নাসা পড়াশোনা করাবে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে সে দশম স্ট্যান্ডার্ডে তার পছন্দ মতো রোবোটিক্স নিয়ে পড়াশোনা করতে হলে দ্বাদশে 95% নিয়ে পাশ করলে ইসরো তাকে পড়াশোনা করাবে। এবারের এই পরীক্ষায় সে 300 নম্বরের মধ্যে 297 নম্বর অর্জন করে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। শুধুমাত্র এই পরীক্ষায় নয়, ইতিমধ্যে সে ভারত সরকারের সায়েন্স টেকনোলজি পরিচালিত ইন্সপায়ার অ্যাওয়ার্ড, বিদ্যার্থী মিশন, স্টেট লেভেল এক্সামিনেশন এবং ওয়ার্ল্ড সায়েন্টিফিক এক্সামিনেশন সহ বিভিন্ন শংসাপত্র অর্জন করেছে। মাত্র দশম শ্রেণীতে সে যেভাবে একের পর এক পরীক্ষায় সফলতা দেখিয়ে চলেছে তাতে তার অভিভাবক থেকে শুরু করে শিক্ষক মহল সহ গোটা ধর্মনগরবাসী গর্বিত। সবাই এখন তাকিয়ে আছে কখন সে রাজ্য তথা দেশের গর্ব হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে তা দেখার জন্য। আমার নাম দীপাঞ্জন নাগ। আমি ধর্মনগর বিবিএ স্কুলের বিক্রম ইনস্টিটিউশন স্কুলের একজন ছাত্র। আমি ওয়ার্ল্ড সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যাথমেটিক্যাল সোসাইটি, যা ইংল্যান্ডের একটি সংস্থা, স্পন্সর হচ্ছে মেইনলি নাসা এবং ইসরো। তাতে এক্সাম দিয়েছিলাম 4 আগস্ট, আর ফলাফল বেরিয়েছে 14 আগস্ট, যার ফলাফলে আন্তর্জাতিক বিভাগে আমি 300-র মধ্যে 297 পেয়ে সেকেন্ড হয়েছি এবং ন্যাশনাল বেসে আমি 300-র মধ্যে 297 পেয়ে ফার্স্ট হয়েছি। আমার এই গাইডের জন্য আমার ভাই শ্রী দিবাকর নাগ এবং বীর বিক্রম ইনস্টিটিউশন প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত শশাঙ্ক শেখর দাস মহোদয় আমাকে অনেক গাইড করেছেন। এছাড়াও ইন্ডিয়ার একটি নিজস্ব অ্যাপ গ্রেড আপ, এ থেকে আমি যারা হায়দ্রাবাদ থেকে পড়াতো তাদের থেকে একটু গাইড নিয়ে এই ফলাফল করতে পেরেছি। তাই যেহেতু আমি ত্রিপুরা রাজ্যের, তাই অনেক খুশি, কারণ ত্রিপুরা রাজ্যের মুখটা আমি উজ্জ্বল করতে পেরেছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ভারতীয় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্দো-পাক ওয়ার্স এবং পরমবীর চক্র ইংরেজি ভাষায় এই দুইটি গ্রন্থ লিখেন কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের গেস্ট লেকচারার দীপ্তনু শর্মা। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় কৈলাসহর প্রেস ক্লাবে বই দুটির মোড়ক উন্মোচন করেন বিধায়ক মবস্বর আলী। ভারতবর্ষ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি ও স্বাধীনতা লাভের পর থেকে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সেই সব গৌরবোজ্জ্বল ইতিহাসের দিনলিপি নিয়ে ইংরেজি ভাষায় দুটি গ্রন্থ, এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্দো-পাক ওয়ার্স এবং পরমবীর চক্র লেখেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তরুণ গেস্ট লেকচারার দীপ্তনু শর্মা। 74তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় কৈলাসহর প্রেস ক্লাবে বই দুটির মোড়ক উন্মোচন করেন বিধায়ক মবস্বর আলী। শারীরিক দূরত্ব বজায় রেখে কৈলাসহর প্রেস ক্লাবের অফিস কক্ষে বই দুটি লেখার প্রেক্ষাপট উল্লেখ করে লেখক দীপ্তনু শর্মা বলেন, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন তিনি এই গবেষণাধর্মী কাজটি করেছেন। ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে
তিনি এই গবেষণাধর্মী কাজটি করেছেন। ভারত পাক যুদ্ধ বলতে সাধারণত প্রায় সবার কাছে মনে হয় 1965 সাল এবং 1971 সাল দুটিতেই হয়েছে। তা কিন্তু নয়। সদ্য স্বাধীন দুটি দেশ পরস্পর চারটি যুদ্ধে জড়িয়ে পড়ে। স্বাধীনতা লাভের অব্যবহিত পরে কাশ্মীরকে কেন্দ্র করে প্রথম ভারত পাক যুদ্ধ হয়। সর্বশেষ যুদ্ধ 1999 সালে সিয়াচিন সীমান্তের কারগিলে হয়। এভাবে মোট 4টি যুদ্ধে ভারতীয় সমর বাহিনী যে ভূমিকা রেখেছে তার উল্লেখ রয়েছে এই গ্রন্থে। অন্যটি হচ্ছে পরমবীর চক্র। এটি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান। পরমবীর চক্র যুদ্ধে বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য দেওয়া হয়। এর সমপর্যায়ে হচ্ছে অশোক চক্র। এটি শান্তি প্রক্রিয়ার বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। বই দুটির প্রকাশক হচ্ছে দিল্লির এডু ক্রিয়েশন প্রকাশনা সংস্থা। মূলত গ্রন্থ দুটি আমি অনলাইন কিছু জার্নাল, তারপর ইন্ডিয়ান আর্মির অরিজিনাল ওয়েবসাইট যেটা আছে, তারপর ইন্ডিয়ান আর্মির যে ডকুমেন্টগুলো আছে ওগুলোর উপর বেস করে আমি এটা লেখার চেষ্টা করেছি। তো এর মধ্যে আছে প্রথম গ্রন্থ যেটি পরমবীর চক্র। এটাতে আছে গিয়ে আমাদের যে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, ইন্ডিয়াস হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড সাধারণত দুভাগে ভাগ করা হয়, ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড এবং পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। তো পরমবীর চক্র হচ্ছে গিয়ে ভারতের হাইয়েস্ট ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। তো এখন পর্যন্ত ভারতবর্ষের টোটাল 21 জন রিসিপিয়েন্ট আছেন এই পরমবীর চক্রের। সর্বপ্রথম পেয়েছিলেন 4th কুমায়ুন রেজিমেন্টের মেজর সোমনাথ শর্মা, যিনি 1947 খ্রিস্টাব্দে প্রথম ভারত পাক যুদ্ধের মধ্যে তার বীরত্বের জন্য, প্রদর্শিত বীরত্বের জন্য তিনি পুরস্কারটি পেয়েছিলেন মরণোপরান্ত। তারপর একদম রিসেন্ট হচ্ছেন গিয়ে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যিনি 1999 খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধের সময় তার আত্মবলিদানের জন্য পেয়েছিলেন। আর দ্বিতীয় যে বইটি হচ্ছে সেটি হচ্ছে গিয়ে এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্দো পাক ওয়ার্স। এই গ্রন্থটিতে হচ্ছে গিয়ে সাধারণত আমরা জানি ভারত পাকিস্তানের মধ্যে মূলত 4টি যুদ্ধ হয়েছিল। এটা একটা কমন সেন্স বা কমন একটা নলেজ হিসেবে আমরা জানি, কিন্তু আসলে কিন্তু দেখতে গেলে 4টি যুদ্ধ হয়নি, 5টি যুদ্ধ হয়েছিল। প্রথমত 1947-48-এ প্রথম কাশ্মীর ওয়ার, তারপর 1965 ওয়ার, 1971 ইন্দো বাংলা লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ যেটাকে আমরা জানি, তারপর 1984 হয়েছিল অপারেশন মেঘদূত, যেটা হচ্ছে সিয়াচিন ক্যাপচার। তারপর 1999 খ্রিস্টাব্দে হয়েছিল ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধ। তো এই 4টি যুদ্ধ আর অপারেশন মেঘদূতের বিবরণটা আমি আমার এই গ্রন্থে দেওয়ার চেষ্টা করছি। মোড়ক উন্মোচন করতে গিয়ে বিধায়ক মবস্বর আলী বলেন, লেখক দীপ্তনু শর্মাকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের সৃজন ধর্ম করার জন্য। এতে আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর অবদান সম্পর্কে জানতে পারব। পাশাপাশি ত্রিপুরায় এমন সব ব্যক্তিত্ব রয়েছেন যাদের নিয়ে আলোচনা হয় না, যাদের নিয়ে কোনো লেখালেখিও হয় না। বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরার জন্য দীপ্তনু শর্মাকে অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাংবাদিক প্রলয়েন্দু চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাহিত্যিক তথা প্রেস ক্লাবের অ্যাসোসিয়েট সদস্য সত্যজিৎ দত্ত। আমাদের কৈলাসহরের গর্ব দীপ্তনু শর্মা ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষের অন্যতম একটা প্রত্যন্ত রাজ্য ত্রিপুরা। তার উপরে এই কৈলাসহরের মতো জায়গা থেকে আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটা হচ্ছে পরমবীর চক্র, তারপরে একটা বই লিখেন, এবং আরেকটা হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্দো পাক ওয়ার। এই যে ইন্দো পাক ওয়ার যেগুলো হয়েছে, এই ওয়ারের বা যুদ্ধের অজানা কিছু বিষয় যেগুলো সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসবার ক্ষেত্রে তাদের চিন্তা, তার এই ভাবনাকে আমি অভিনন্দন জানাই। ইতিমধ্যেই সম্ভবত এই দুটি বই দিল্লির এডু ক্রিয়েশন পাবলিশার থেকে সেগুলো পাবলিশ হয়েছে। আমাদের প্রেস ক্লাবে আজকে এখানে আবার সেই পাবলিশ সেখানের মধ্যে আনুষ্ঠানিকভাবে উনি করছেন। আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগে উনি গেস্ট লেকচারারের দায়িত্ব পালন করছেন। আমাদের এই কলেজেই থেকে উনি হয়তো হিস্ট্রিতে অনার্স করেন, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে MA করেন এবং BEdও করেছেন। অনেকেই আছে এভাবে লেখাপড়া করেছেন,
জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিরা রয়েছেন, কিন্তু আমার চিন্তার জগৎটাকে বিস্তৃত যদি না হয় তাহলে পরে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তার মতো করে এগুলিকে তুলে ধরবার চেষ্টা করেছেন। নিশ্চিতভাবে এই তার যে ক্রিয়েশনটা, তার যে এই উপস্থিত করেছেন বইগুলোর মধ্যে দিয়ে তার চিন্তা ভাবনা, তার জন্য আবারও ওনাকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রত্যেক আগ্রহী মানুষ যারা আছেন, বিশেষ করে আমাদের কৈলাসহর সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কৈলাসহরের একটা সুনাম ঐতিহ্য রয়েছে। আমাদের সেই সাহিত্যপ্রেমী মানুষ যারা আছেন, বইপ্রেমী মানুষ যারা আছেন, চিন্তা চেতনার উন্নতশীল মানুষ যারা আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তার যে ভাবনা বইয়ের মধ্যে দিয়ে তুলে ধরেছে সেগুলো সবাই জানবার চেষ্টা করবেন এবং তাকে উৎসাহিত করবেন। আমি কৈলাসহর প্রেস ক্লাবকেও তার সাথে সাথে অভিনন্দন জ্ঞাপন করছি এর ধরনের একটা অনুষ্ঠানে তারা সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার রাজধানী দুর্গাবাড়িতে সমস্ত ধর্মীয় আচার মেনে পুজো দেওয়া হয় দেবী মনসার। মঙ্গলবার দশমীর পর মায়ের ঘট চলে যাবে রাজবাড়িতে। রাজ্যবাসীর মঙ্গল কামনায় আগরতলা রাজবাড়িতে রাজন্য আমল থেকে এই পুজো হয়ে আসছে। সর্পধ্বংসনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিদ্যাবিশেষ আবিষ্কার করার আদেশ দেন। ব্রহ্মার আদেশ পেয়ে কশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন, তখন তার মননক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণা মহাদেবী। যেহেতু তিনি মানস জাতা, মন থেকে তার জন্ম, তাই তিনি মনসা। শিব মনসার পিতা, শিবের আরাধনা করে তিনি দিব্যজ্ঞান লাভ ও সামবেদ অধিগত করেছিলেন, তাই দেবীর নাম শৈবী। আবার শিবের অনুকম্পায় অনিমা, লঘিমাদি অষ্টসিদ্ধিরা মনসার শরীরে প্রবেশ করে তাকে সিদ্ধ যোগিনী রূপে রূপান্তরিত করেন। দেবী ভাগবত হতেও জানা যায়, সাধনায় তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সর্বাগ্রে মনসার পূজা করে তাকে সর্বলোক পূজ্যা হওয়ার বরদান করেছিলেন। শ্রীকৃষ্ণের পর মহর্ষি কশ্যপ তার পূজা করেন। তারপরে মুনি, নাগ, গন্ধর্ব ও মানবগণ একে একে তার পূজায় ব্রতী হয়। অনেক নামের মধ্যে দেবীর এক নাম বিষহরী। সর্ববিষ হরণ করার অদ্বিতীয় কৌশল দেবীর জানা আছে বলে এই নাম। মনসা পূজা সাধারণত শ্রাবণী সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমীতে অনুষ্ঠিত হয়ে থাকে। দেশে যখন প্রবল বর্ষাকালের সময়, সুদূর অতীতে যখন চিকিৎসাশাস্ত্র এত উন্নত হয়নি, তখন সর্পদংশনের চিকিৎসা হতো মন্ত্র, ঔষধি, ক্রিয়া ও দৈব, এই 4 প্রকারে। এই 4টি পদ্ধতি ছিল মনসা দেবীর কৃপার উপর নির্ভরশীল। সেই কারণে সর্পধারা ঘটিত মৃত্যু বা সর্পদংশন এড়াতে সর্বদেবী মনসা পূজার প্রচলন। আবার কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতীক হিসাবে অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট, শঙ্খ এই অষ্টনাগ পূজিত হন। সোমবার রাজধানীর দুর্গাবাড়িতে সমস্ত ধর্মীয় আচার মেনে পূজিতা হন দেবী মনসা। শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই পূজা হয়। প্রতি বছর এই পূজা হয় দুর্গাবাড়িতে। মঙ্গলবার দশমীর পর মায়ের ঘট চলে যাবে রাজবাড়িতে। রাজন্য আমল থেকে শ্রাবণের সংক্রান্তিতে বিষহরীর পূজা রাজ্যবাসীর মঙ্গল কামনায় চলে আসছে বলে জানান দুর্গাবাড়ির পুরোহিত। আজকে সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, আজকে মান মনসা পূজা। মনসা পূজা প্রতি বছর সংক্রান্তির দিন হয় দুর্গাবাড়িতে। আজকেও হচ্ছে, কালকে দশমী হবে, মান বিকেলবেলা আরতি হবে, কালকে দশমী হবে, তারপর কালকে বিকেলবেলা মার ঘট চলে যাবে রাজবাড়িতে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সোমবার কাঞ্চনপুরে ব্ল্যাক ডে পালন করা হয়। 17ই আগস্ট চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে কাঞ্চনপুর শ্রীরামপুর ইংলিশ মিডিয়াম স্কুলে কোভিড-19 সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে 10 জনের প্রতিনিধি দল ব্ল্যাক ডে পালন করেন। উপস্থিত ছিলেন চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ চাকমা, ত্রিপুরা রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি উদয়জ্যোতি চাকমা, ওয়ার্কিং প্রেসিডেন্ট শুভারঞ্জন চাকমা। চাকমা জাতিকে আমরা এই পার্টিশন অফ ইন্ডিয়ার আমরা ভিকটিম হয়েছি এবং এই পার্টিশন অফ ইন্ডিয়ার আজকে চাকমাটির অস্তিত্ব একবারে বিপন্ন এবং আমরা আইডেন্টিটিলেস, স্টেটলেস হয়ে গেলাম। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপির চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, বিজেপি নেতা রঞ্জন সিনহা সহ অন্যান্যরা।
কৈলাসহরের চিরাকুটি এলাকায় অবস্থিত বিজেপি চণ্ডীপুর মণ্ডল কার্যালয়ে সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, বিজেপি নেতা রঞ্জন সিনহা, বিমল কর, শ্যামল দাস সহ আরো অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা বিমল কর বলেন, গত 11 আগস্ট কৈলাসহরের সিপিআইএম দলের নেতারা সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন যে 2006 সালে সিপিআইএম নেতা নীলকান্ত সিনহা ডলুগাঁও এলাকায় প্রয়াত কৃষ্ণ কুমার সিনহার কাছ থেকে এককানি জায়গা কিনেছিলেন এবং গত 10 আগস্ট বিজেপি কর্মীরা এই জায়গা দখল করে ধানের চারা রোপণ করেছিল, যা সম্পূর্ণ মিথ্যা। সিপিআইএম দল বরাবরই মিথ্যা কথা বলে এবং মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও মিথ্যা প্রলোভন দিয়ে থাকে। বিজেপি নেতা বিমল কর স্পষ্টভাবেই বলেন, 2006 সালে নীলকান্ত সিনহা এই জায়গা ক্রয় করেননি। নীলকান্ত সিনহা এই জায়গা 40,000 টাকার বিনিময়ে লিজ নিয়েছিলেন, যার প্রমাণ প্রয়াত কৃষ্ণ কুমার সিনহার স্ত্রী চন্দ্রিকা সিনহার কাছে আছে। 2018 সালে ডলুগাঁও গ্রামে এক সালিশি সভায় নীলকান্ত সিনহা 90,000 টাকার বিনিময়ে এই জায়গা ফিরিয়ে দেবেন বলে কমিটমেন্টও দিয়েছিলেন। এরপর নীলকান্ত সিনহা এসডিএম অফিসে মামলাও করেছিলেন। সেই মামলায় তৎকালীন এসডিএম বিশাল কুমার আদেশ দিয়েছিলেন চন্দ্রিকা সিনহা এই জায়গা ভোগ করার জন্য এবং এসডিএম এও বলেছিলেন যে নীলকান্ত সিনহা এই ব্যাপারে উচ্চ আদালতে ইচ্ছে করলে যেতে পারেন। এই বিষয়ে যখন এলাকার লোকরা একটা সমঝোতার জন্য হরিমন্দিরে বসলেন, সেখানে ধার্য হলো যেহেতু অনেকদিন জমিটা কেটেছে 40,000-এর বিনিময়ে এবার 90,000 টাকা প্রদান করা হবে সেই জমিটা বধূ মহিলাকে হস্তান্তর করার জন্য। যদিও বা এতদিন পর্যন্ত সেই জমির মুক্ত মহিলাই কিন্তু করে যাচ্ছেন এবং সেই সালিশি সভার পর একটা টাইম দেওয়া হয়েছিল। সেই টাইম অনুযায়ী সেই 90,000 টাকা যে সালিশি সভার 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সেই 3 জনের মধ্যে যে কোনো কারো হাতে 90,000 টাকা দিতে হবে, সেটা সেই বিচার সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং নীলকান্তবাবু সেখানে অঙ্গীকার করেছিলেন যে উনি 90,000 টাকার বিনিময়ে সেই জমির দখলদারিটা ছেড়ে দেবেন। সেই অনুযায়ী 90,000 টাকা সেখানে থার্ড পার্সন হাতে প্রদান করা হয়। কিন্তু পরবর্তী সময়ে নীলকান্তবাবু বিভিন্ন রকম অভিযোগ আনতে শুরু করেন এবং সেই সময় সেই চন্দ্রিকা সিনহা মহোদয়া মাননীয় এসডিএম মহোদয়ের শোনাপন্ন হন এবং এসডিএম মহোদয় লিখিত অর্ডার দিয়ে দেন চন্দ্রিকা সিনহাকে যে উনি যাতে ওনার জমিতে কৃষিকাজ করেন এবং সেই অর্ডার কপিটা আমরা আপনাদের কাছে তুলে দেব। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা রঞ্জন সিনহা সিপিআইএম দলকে বলেন, ঘুমন্ত বাঘকে সজাগ না করার জন্য, তা না হলে এর পরিণাম যে ভয়ানক হবে এবং এর জন্য দায়ী থাকবে সিপিআইএম নিজেই। কমিউনিস্ট পার্টি যে কথাগুলো প্রচার করছে সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং এইটাই আমরা হুঁশিয়ারি দিতে চাই যে হিন্দিতে একটা কথা বলে, সোয়া হুয়া শের কো মত জাগাও। বাঘ ঘুমাইতেছে তারে জাগায়ও না, सोया हुआ शेर को मत जगाओ, शेर जाग गया तो पता नहीं कितने को मारेगा वो खाने के लिए। এই হুঁশিয়ারিটা আমরা কমিউনিস্ট পার্টিকে দিতে চাইছি যে আমরা ঘুমিয়ে আছি, আমরা চুপচাপ আছি, আমাদের ঘুমাতে দাও, কিন্তু আমাদের যদি এরকম তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার বা বিভ্রান্তিকর ঘটনা প্রচার করে তাহলে কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলব। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য সরকার রাজধানীর পুরো এলাকাগুলিতে আবাসন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বামপন্থী 3টি সংগঠন। ইতিমধ্যে বর্তমান রাজ্য সরকার রাজধানীর পুরো এলাকাগুলিতে আবাসন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটি হলো রাজধানীর কামানচৌমুহনী স্থিত বিবেকানন্দ মার্কেট এলাকা, যেখানে রাজ্যের খুচরো ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বর্তমান রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়ে বামপন্থী 3টি সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের কর্মসূচি থেকে রাজ্যের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারের আমলে যে জায়গাটাকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রেখেছিল সেই জায়গায় রাজ্য সরকারের আবাসন স্থাপনের সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানান। CI2 বা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, DYFI এবং TYF এই 3টি সংগঠনের উদ্যোগে আগরতলা শহরের মূল বাণিজ্যিক এলাকা
সেন্ট্রাল রোডে, এখানে বিবেকানন্দ মার্কেট নামে যা পরিচিত, সেই মার্কেট এলাকায় আবাসন তৈরি করবার জন্যে বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা এটা বলতে চাইছি যে আগরতলা পৌর এলাকায় আবাসন তৈরি করবার জন্য প্রচুর জায়গা আছে। সেখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন সরকার ইচ্ছে করলে পর তৈরি করতে পারে, কিন্তু যেটা বাণিজ্যিক এলাকা, যে এলাকায় বামফ্রন্ট সরকার এখানে মার্কেটের জন্য জায়গা চিহ্নিত করেছিল এবং মার্কেট এর কাজ কিছুটা সেখানে মানুষ সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন, সেই জায়গা আমাদের বর্তমান বিজেপি সরকার ব্যবসায়ীদের না দিয়ে ফুটপাথ হকার যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, বেকার যারা আছেন, তাদেরকে না দিয়ে এই বাণিজ্যিক এলাকায় আবাসন তৈরি করার এই সিদ্ধান্ত অত্যন্ত নিন্দাজনক। রাজ্য সরকারের সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে বামপন্থী তিনটি সংগঠনের উদ্যোগে সংগঠিত বিক্ষোভ প্রদর্শন কতটুকু কার্যকর হবে সেটাই এখন প্রশ্ন অভিজ্ঞ মহলের একাংশের। তাছাড়া এদিন বিক্ষোভ শেষে সংগঠনের নেতৃত্ব এবং কার্যকর্তাদের প্রশাসন অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য সমর রায় ও তপন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। সোনার চেন পরিষ্কার করার নাম দিয়ে চেইন চুরি করতে গিয়ে আটক এক যুবক। ঘটনা সোনামুড়া মহকুমার দাউধারানী গ্রাম এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। ঘটনার বিবরণ থেকে জানা যায়, সোনামুড়া দাউধারানী এলাকার এক বাড়িতে এসে সোনার চেন পরিষ্কার করার কথা বলে গ্রামেরই এক মহিলা থেকে সোনার চেন নিয়ে যেতে চাইলে গ্রামেরই কতিপয় লোক এই যুবককে আটক করে। এমন খবর পেয়ে এলাকার প্রচুর মানুষ সেখানে জড়ো হয়। জানা যায় এদের একটি প্রতারক চক্র দল রয়েছে। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সোনার চেন পরিষ্কার করার নামে প্রতারণা করে মানুষের কাছ থেকে তা হাতিয়ে নেয়। সাথে সাথে বিষয়টি জানিয়ে সোনামুড়া থানার খবর দিলে থানার বাবুরা ছুটে আসেন এবং এই যুবককে থানায় নিয়ে যায়। তবে হয়তো পুলিশি তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। সত্যি কি প্রতারক চক্র নাকি অন্য কিছু? যুবকের কাছ থেকে একটি নকল আধার কার্ডও পাওয়া গেছে। প্লেট বাঁধলে আমার একটু ফাউটের দিতে, এরপর আমি দিছি না, এরপর কইছে দিতে, এরপর আমি দিছি না, এরপর কইছে দিতে, এরপর আমি পলিথিন আইনে দিছি। দেওয়ানোর পরে আমার হাতে গয়নাটা দেখছি, প্লেটটা মাজনের পরে আমার হাতে গলা গয়নাটা দেখছি। দেওয়ানোর পরে হাতে কি দিছে, হাতটা টাইনে নিয়ে এসে দিয়া হাতের মধ্যে কি জানি লাগাইছে। এরপরে গয়না বলতে লাগছে দেয়, আমি তো দিই না। পিছমি যাওয়ানোর পরে হাতটা আমারটা আমি নিজে খুলে দিছি। আমার আর ইতার নাই কেন, আমার জ্বালা শুধু আমি কইতাম না। আমার তার হাতে গরম ঢুকে আমি এটা সাইড হয়েছি, কিন্তু কিছুই কই না। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অসহায় দরিদ্র পরিবারের 4 বছরের ছেলের চিকিৎসা করিয়ে আবারও সমাজসেবামূলক কাজে এগিয়ে এলেন উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বাসিন্দা বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ বাবুর এহেন সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরবাসীর হৃদয় সম্রাট নামে পরিচিত বিশ্বজিৎ দেব প্রতিনিয়ত সমাজসেবামূলক বিভিন্ন কাজে এগিয়ে আসতে দেখা যায় ওনাকে। এবার পানিসাগর বিধানসভার পদ্মবিল অঞ্চলের এক অসহায় দরিদ্র পরিবার বিশ্বজিৎ বাবুকে ফোন করে ওনার 4 বছরের ছেলের হাত ভেঙে যাওয়ার কথা জানিয়ে সাহায্য চান। খবর পেয়ে সাথে সাথেই ওই এলাকায় ছুটে যান তিনি। অসুস্থ ছেলেটিকে চিকিৎসার সম্পূর্ণ দায়ভার নেওয়ার আশ্বাস দেন তিনি। ডাক্তারের সাথে আলোচনা করে ওনার নিজ গাড়ি করে সেই বোন ও ওনার ছেলে রাতুলকে নিয়ে শনিচড়া হাসপাতালের ডাক্তার অরিজিৎ দাসের কাছে নিয়ে যান। সঙ্গে ছিলেন নির্মল মালাকার, মিলন নাথ, সমর সরকার প্রমুখরা। ডাক্তারের পরামর্শ মতো সকল ঔষধ ক্রয় করে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন বিশ্বজিৎ দেব সহ ওনার সঙ্গী সাথীরা। শুধু এটা নয়, প্রায় ওনার সামাজিক কর্মযজ্ঞের কথা শোনা যায়। এতে করে যুব সমাজের কাছে একটা প্রেরণা হয়ে দাঁড়িয়েছেন বিশ্বজিৎ বাবু। আপনারা সবাই জানেন, পানিসাগর সমগ্র অঞ্চলেই আমরা গরিব অসহায় মানুষের জন্য কাজ করি। এই যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, এই জায়গায় আজ থেকে 2 বছর আগে
প্রতিনিয়ত আসতাম, মানুষকে বলেছিলাম মানুষের বিপদে থাকব। তাই এই বোন আমাকে ফোন করেছিলেন যে 4 বছরের ওনার সন্তান হাত ভেঙেছে, যদি কোনো একটু সাহায্য সহযোগিতা করা যায়। শুনে সত্যি আমাদেরও মনে লেগেছে, 4 বছরের শিশু, তার সুচিকিৎসার প্রয়োজন। তাই আজকে আমরা শনিচরাতে নিয়ে গিয়েছিলাম ডক্টর অরিজিৎ দাসের কাছে। আমি ফোনে আলোচনা করেছিলাম, তো আজকে গিয়েছিলাম, তো ডাক্তার দেখেছেন এবং মেডিসিন দিয়েছেন। আমরা আশা করছি দ্রুত সুস্থ হবেন। তো আপনাকে দেখেছি এইভাবে আরও অনেকজন রুগীকেও আপনি আগরতলা পাঠিয়েছেন, শিলচর পাঠিয়েছেন, এরকম অনেক কিছু শুনেছি, সেটা কি সত্যি নাকি? আসলে পানিসাগরের 37,000 মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই আমরা 2014 সাল থেকে কাজ করছি। মাইক হাতে হাজারের উপর সভা করেছি, প্রতি জায়গায় একটা কথাই বলতাম, বিপদে আমাদেরকে পাবেন। তাই সেই দায়বদ্ধতা থেকে আমরা এই কাজ করছি। শুধু আমি না, আমাদের নির্মল মালাকার, চৈতন্য দাস, স্বপন সরকার সহ অনেক আছেন, দামচড়াতে অর্জুন নাথ চৌধুরী, পার্থদেব, সবাই আমরা মিলিতভাবে পানিসাগরের 37,000 মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা আমরা করছি। ধন্যবাদ আপনাকে, মিডিয়া সেল থেকে আপনাদেরকে এই কাজের জন্য অশেষ ধন্যবাদ। এবার দিদিকে বলছি, আপনি যে বিশ্বজিৎ বাবু এই যে এইভাবে কাজ করবে এবং বিশ্বজিৎ বাবুকে ধরলে যে আপনার কাজটা সমাধান হবে, সেটা আপনি কি করে জানতে পারলেন? না, বিশ্বজিৎ দাদা, তাই না, আমি একটা মোবাইল ইউজ করি, এটার ফেসবুক ফ্রেন্ড, এটার মধ্যে আমি তাইনার এই পোস্টটি দেখে আমার খুব ভালো লাগলো। তারপর আমি তাকে নাম্বার দেওয়ার জন্য কমেন্টস করেছিলাম, উনি নাম্বার দিয়েছেন এবং সেই নাম্বার অনুযায়ী তাইনার সাথে যোগাযোগ করেছি। এখন যে বিশ্বজিৎ বাবু যে আপনাকে নিয়ে বা আপনার বাচ্চাকে নিয়ে গিয়ে যে কাজটা করে দিয়েছে, সেজন্য আপনি বিশ্বজিৎ বাবু বা ওনাদের যে গ্রুপ, তার প্রতি আপনি কতটুকু সন্তুষ্ট? আমি অনেক আমি এমন কারো নিজেরারও কারো প্রতি এমন কোনো, আমি এখন ভাবছি যেন ওরা মানুষ রূপে তারা ভগবানই আমার পাশে দাঁড়িয়েছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। করোনায় মৃত্যু হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক সমরেশ দাসের। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দলীয় কর্মী এবং এলাকাবাসীদের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলার করোনায় মারা গেলেন এগরার বিধায়ক সমরেশ দাস। আজ ভোরে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে প্রথমে তিনি পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীকালে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। রাজ্যে করোনায় প্রথম বিধায়কের মৃত্যু হয়েছিল ফলতার তমনাশ ঘোষের। সমরেশ দাস 2009 সালে এগরায় বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেন। এরপর 2011 ও 2016 সালে এগরা আসনে জয়লাভ করেন। তিনি একসময় বামপন্থী ছিলেন, পরবর্তীকালে শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উল্লেখ্য, শিশির অধিকারী এগরার আসনে একসময় বিধায়ক ছিলেন। 2009 সালে লোকসভা নির্বাচনে তিনি কাঁথি কেন্দ্র থেকে জয়লাভ করায় এগরা আসনটি শূন্য হয়ে গিয়েছিল। তবে রাজ্যে এবং দেশে জনপ্রতিনিধিরা যেভাবে আক্রান্ত হচ্ছেন সেটা উদ্বেগের বিষয়। অনুমান করা হচ্ছে জনসংযোগ ও প্রশাসনিক কারণে জনপ্রতিনিধিদের বিভিন্ন জায়গায় যেতে হয়, হয়তো সেটাই সংক্রমণের মূল কারণ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। নিজের জন্মদিনের দিন করোনায় আক্রান্ত হলেন মালদার প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই খবর ছড়িয়ে পড়তে কৃষ্ণেন্দু বাবুর বাড়িতে ভিড় উপচে পড়ে। এবার মালদায় করোনাতে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গতকাল 16 আগস্টের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। যদিও এখন পর্যন্ত শ্রী চৌধুরীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোমবার তার জন্মদিন, কিন্তু করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সোমবার তাই জন্মদিন পালন করা হলো না। এই খবর ছড়িয়ে পড়তেই আজ সকাল থেকে কৃষ্ণেন্দু বাবুর বাড়িতে তার অনুগামীদের ভিড় দেখা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন মন্ত্রীর মঙ্গল কামনায় এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির হন অনুগামী এবং দলীয় কর্মীরা। দলীয় কর্মী এবং অনুগামীদের হতাশ করে ফিরিয়ে দিচ্ছেন না। বাড়ির ব্যালকনি থেকে দাঁড়িয়ে অসংখ্য অনুগামীদের হাত নাড়িয়ে বলেন, আমি ঠিক আছি, এবং শুভেচ্ছা জানান কৃষ্ণেন্দু বাবু। মালদার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন আমাদের নিউজ বাংলা পর্দায়।